দীর্ঘমেয়াদী অর্থায়নে আমাদের প্রথমেই এই অধ্যায়টা যেহেতু কিছু কনসেপচুয়াল ব্যাপারও আছে, কিছু মুখস্থের ব্যাপার আছে এবং ম্যাথেরও কিছু কি আছে ব্যাপার আছে। ওকে, তাহলে প্রথমেই দেখো বলছে কি, বলছে হচ্ছে কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি বলা হয়। কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি বলা হয়। পরীক্ষাতে প্রশ্ন আসে যে কর্পোরেট বন্ডকে কেন সিনিয়র সিকিউরিটি বলা হয়, অথবা প্রশ্ন আসে যে নিচের কোনটি সিনিয়র সিকিউরিটি, তখন উত্তর হয় কি কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড আসলে কোন বন্ড? বন্ড অনেক ধরনের আছে, মিউনিসিপাল বন্ড আছে, বিদেশি বন্ড আছে, সরকারি বন্ড আছে, কর্পোরেট বন্ড আছে। কর্পোরেট বন্ড হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি বা সুনামধন্য কোম্পানি যখন একটা ঋণের দলিল বাজারে বিক্রির উদ্দেশ্যে ছাড়ে, তখন সেই ঋণের দলিলকে বলা হয় হচ্ছে কর্পোরেট বন্ড। কেন কর্পোরেট বন্ড সিনিয়র সিকিউরিটি? কারণ বন্ডে যারা বিনিয়োগ করে তারা প্রতিষ্ঠানের কি পাওনাদার, ঠিক আছে, তারা প্রতিষ্ঠানের পাওনাদার অথবা ঋণদাতা, তারা কিন্তু ইনভেস্টর না, তারা হচ্ছে ঋণদাতা, ঋণ দেয় এবং ঋণের বিনিময়ে তারা বন্ডের বিপক্ষে সুদ পায়, তারা কিন্তু লভ্যাংশ পায় না। লভ্যাংশ পায় কারা? লভ্যাংশ পায় হচ্ছে যারা শেয়ার ক্রয় করে, সাধারণ শেয়ার অথবা অগ্রাধিকার শেয়ার যারা ক্রয় করে তারা হচ্ছে লভ্যাংশ পায়, তারা প্রতিষ্ঠানের মালিক। কিন্তু যারা বন্ড ক্রয় করে তারা হচ্ছে প্রতিষ্ঠানের ঋণদাতা, তারা কি পায়? সুদ পায়। আর অবশ্যই একটা প্রতিষ্ঠানকে তাদের নিট মুনাফা থেকে সবার প্রথমে কি করতে হয়? সবার প্রথমে হচ্ছে ঋণদাতাদের সুদ প্রদান করতে হয়। যেহেতু বন্ড হোল্ডার যারা, তারা বাধ্যতামূলকভাবে এবং অবশ্যই অবশ্যই তারা কি পায়? প্রতিষ্ঠান থেকে সুদ সবার আগে পায়, সবার আগে সুদ দেওয়া হয়, বন্ড হোল্ডারদের সুদ দেওয়া হয়, ঋণদাতাদের সুদ দেওয়া হয়, তারপর অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয় এবং এরপর সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয়। যেহেতু সুদ প্রাপ্তির ক্ষেত্রে বা আয় প্রাপ্তির ক্ষেত্রে বন্ড হোল্ডাররা সবার আগে অগ্রাধিকার পায়, এই কারণে বন্ডকে অথবা কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি কি বলা হয়। দুইয়ে বলেছে ট্রেজারি বন্ড দেউলিয়াত্বের ঝুঁকি মুক্ত। আচ্ছা, ট্রেজারি বন্ড এত কম কেন? আসলে উপস্থিতি কম হচ্ছে ফ্রি ক্লাসে সবসময় উপস্থিতি কমই থাকে, ঠিক আছে, কারণ যেই জিনিসটাই ফ্রি সেটার প্রতি মানুষের আগ্রহ একটু হলেও কি থাকে? কম থাকে, একটা গা ছাড়া ভাব কি করে কাজ করে, এই জন্য ক্লাসে হচ্ছে উপস্থিতি কম। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি যে ট্রেজারি বন্ড দেউলিয়াত্বের ঝুঁকি মুক্ত। ট্রেজারি বন্ড কি? সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী যেই বন্ড তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় হচ্ছে ট্রেজারি বন্ড। সরকার কর্তৃক দীর্ঘমেয়াদী বন্ডকেই কি বন্ড বলা হয়? ট্রেজারি বন্ড বলা হয়, ঠিক আছে। এখন সরকার যেহেতু, একটা দেশের সরকার যেহেতু কখনোই কি হতে পারে না? কখনোই দেউলিয়া হতে পারে না, সেই কারণে ট্রেজারি বন্ডকে বলা হয় কি? দেউলিয়াত্বের ঝুঁকিমুক্ত একটি বিনিয়োগ। ক্লিয়ার? তারপর আছে ইনডেঞ্চার। ইনডেঞ্চার লিখে ফেলছি, সরি, এটা হবে হচ্ছে ইনডেঞ্চার। যে ইনডেঞ্চার বন্ড ক্রয় বিক্রয়ের বৈধ দলিল। ইনডেঞ্চার হচ্ছে বন্ড ক্রয় বিক্রয়ের কি একটা বৈধ দলিল, ঠিক আছে। তাহলে ইনডেঞ্চারকে কেন বন্ড ক্রয় বিক্রয়ের বৈধ দলিল বলা হয়? কারণ ইনডেঞ্চার হচ্ছে বন্ড ইস্যুকারী কোম্পানির দায় দায়িত্ব এবং বন্ড যে ক্রয় করে তার যে অধিকার, সেই অধিকার সম্বলিত একটা চুক্তিপত্র। এজন্য বন্ড ইনডেঞ্চারকে বলা হয় কি? বন্ড ক্রয় বিক্রয়ের একটা বৈধ দলিল। আর্থিক সচ্ছল কোম্পানি জামানতবিহীন বন্ড ইস্যু করে। যারা আর্থিকভাবে সচ্ছল কোম্পানি তারাই জামানতবিহীন বন্ড কি করতে পারে? ইস্যু করতে পারে। সকল বন্ডের সুদ প্রদানের পর অধীন বন্ডের সুদ কি করা হয়? দেওয়া হয়। এগুলো জ্ঞানমূলক এবং অবজেক্টিভ দুইটার জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ডের সমমূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে জিরো কুপন বন্ডের আয়। জিরো কুপন বন্ডে কোনো সুদ দেওয়া হয় না। কতে অথবা খতে প্রশ্ন আসে জিরো কুপন বন্ড হতে কিভাবে আয় করা যায়, তখন আমাদের এই লাইনটি লিখতে হয় যে সমমূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ার পর যা থাকে তাই জিরো কুপন বন্ডের কি লাভ। এই বন্ডে কোনো কি নেই? সুদ নেই। ওকে, রূপান্তরযোগ্য বন্ড। রূপান্তরযোগ্য বন্ড খুবই ইম্পর্টেন্ট। রূপান্তরযোগ্য বন্ড হচ্ছে এমন একটি বন্ড যেই বন্ড একটা নির্দিষ্ট মেয়াদ শেষে বন্ডকে সাধারণ শেয়ারে কনভার্ট করা যায়। যদি অবজেক্টিভে প্রশ্ন আসে কোন বন্ড ক্রয় করলে প্রতিষ্ঠানের মালিক হওয়ার সুযোগ থাকে, উত্তর হবে রূপান্তরযোগ্য বন্ড। রূপান্তরযোগ্য বন্ড ক্রয় করলে প্রতিষ্ঠানের মালিক হওয়ার কি সুযোগ থাকে। আমাদের দেশে একটা রূপান্তরযোগ্য বন্ড আছে, সেটা হচ্ছে এসিআই কোম্পানির 5 বছর মেয়াদী 20% রূপান্তরযোগ্য বন্ড।
আবার বলছে অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা সংকর জাতীয় শেয়ার বলা হয়। কেন বলা হয়? কারণ অগ্রাধিকার শেয়ারের ভিতরে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য থাকে, বন্ডের বৈশিষ্ট্য কি বিদ্যমান থাকে। যেহেতু অগ্রাধিকার শেয়ারে সাধারণ শেয়ার এবং বন্ডের উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, এই কারণে অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা সংকর জাতীয় শেয়ার বলে। শেয়ারের প্রাথমিক বাজারে নতুন শেয়ার বিক্রয় হয়। শেয়ার বাজার দুই রকম হয়, প্রাথমিক বাজার এবং সেকেন্ডারি বাজার। প্রাথমিক বাজারে নতুন শেয়ার কি হয়? বিক্রয় হয়। তার মানে শেয়ার বিক্রয় করে প্রতিষ্ঠান, শেয়ার ক্রয় করে কে? জনগণ। প্রাথমিক বাজারে শেয়ার বিক্রয় করে প্রতিষ্ঠান, শেয়ার ক্রয় করে কে? জনগণ। আর পুরাতন শেয়ার বিক্রয় করা হয় সেকেন্ডারি বাজারে। পুরাতন শেয়ার বিক্রয় করা হয় কোন বাজারে? সেকেন্ডারি বাজারে। যেই বাজারে বিক্রেতাও হচ্ছে কি একটা জনগণ, আবার হচ্ছে ক্রেতাও কি জনগণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, দেখো এই পার্টটুকু যদি আমি ভালো মতো বুঝি, তাহলে হচ্ছে আমি দীর্ঘমেয়াদী অর্থায়নের অঙ্কগুলো খুব সহজেই কি করতে পারবো? অ্যান্সার করতে পারবো। ঋণ পরিশোধ তালিকা করাবো। আচ্ছা, আগে এটা শেষ করে নেই, তারপরে যদি সময় পাই আমরা ইনশাআল্লাহ নামাজের আগে ঋণ পরিশোধ তালিকা আমরা দেখিয়ে দিব। ঠিক আছে? দেখো, বন্ডে বিনিয়োগ করার জন্য বন্ডের বাজার মূল্য অর্থাৎ বিক্রয় মূল্যের সাথে বন্ডের কোন মূল্যের তুলনা করতে হয়? বন্ডের, একটু খেয়াল করো, প্রকৃত মূল্য, বর্তমান মূল্য, অন্তর্নিহিত মূল্যের তুলনা করা হয়। এই তিনটা আসলে একই জিনিস। আমাদের পরীক্ষাতে প্রশ্ন করে বন্ডের প্রকৃত মূল্য নির্ণয় করো, অথবা প্রশ্ন করে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো, অথবা প্রশ্ন করে বন্ডের অন্তর্নিহিত মূল্য কি করো? নির্ণয় করো। যেইটাই প্রশ্ন করুক, আমরা আমাদের উত্তর একটাই কি হবে? আমরা বন্ডের মূল্য সূত্রের সাহায্যে কি করব? নির্ণয় করব। সেই বন্ডের মূল্য যদি তুলনা করা হয় কার সাথে? বাজার মূল্য অথবা বন্ডের বিক্রয় মূল্যের সাথে। কিভাবে তুলনা করা হয়? বাজার মূল্যের চাইতে বন্ডের বর্তমান মূল্য কি হলে? বেশি হলে আমি সূত্রের মাধ্যমে বন্ডের যে মূল্যটা বের করব, সেই মূল্যটা যদি বাজার মূল্যের চাইতে কি হয়? বেশি হয়, তাহলে আমি বন্ডে একমাত্র কি করব? বিনিয়োগ করব। নয়তো আর যদি মূল্যটা কি হয়? সমান হয়, তাহলে বিনিয়োগ না করাই কি উত্তম। তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে হচ্ছে তোমাদের মাথা একদম সেভ হয়ে যাবে। ধরো এই কলমটাই হচ্ছে একটা বন্ড। এখন এই কলমটা মার্কেটে ধরো সেল হচ্ছে, বা এই কলমটার বাজার মূল্য অথবা মার্কেটের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা। কিন্তু আমি সূত্রের মাধ্যমে অঙ্ক করার পর জানতে পারলাম যে এই বন্ডের অথবা এই কলমটাই বন্ড, এই বন্ডের প্রকৃত মূল্য বা আসল যে মূল্য, সেই আসল মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে কি কখনোই আমি এই 90 টাকার বন্ড 100 টাকা দিয়ে ক্রয় করব? অবশ্যই ক্রয় করব না। কিন্তু যদি এই কলমের মূল্য বাজারে বিক্রি হতো 100 টাকা, কিন্তু এই কলমের বা এই বন্ডের প্রকৃত মূল্য, আসল মূল্য বা অন্তর্নিহিত মূল্য অথবা বর্তমান মূল্য যেটাই বলুক না কেন, যদি হতো 100 টাকার বেশি অর্থাৎ 110 টাকা, তাহলে অবশ্যই আমি বাজার থেকে এই 100 টাকার বিনিময়ে 110 টাকা মূল্যের এই বন্ড ক্রয় করব। তাহলে আমার কি হবে? লাভ হবে। এই কারণেই সিদ্ধান্ত গ্রহণের সময় কি হয়? সিদ্ধান্ত গ্রহণ করার সময় বন্ডের যে মূল্য আমরা অঙ্ক করার মাধ্যমে নির্ণয় করি, সেই অ্যামাউন্ট, প্রকৃত মূল্য যদি বাজার মূল্যের চেয়ে কি হয়? বেশি হয়, তাহলেই আমি বন্ডে বিনিয়োগ করব, অন্যথায় আমি বন্ডে বিনিয়োগ করব না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ব্যাপারটা কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিতরে একটা সেকেন্ডারি মার্কেটও আছে, একটা প্রাইমারি মার্কেটও কি আছে। আবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভিতরে সেকেন্ডারি মার্কেট আছে, প্রাইমারি মার্কেট কি আছে। মানে প্রতিটা স্টক এক্সচেঞ্জেই দুই রকমের মার্কেট থাকে, প্রাইমারি মার্কেটও থাকে, সেকেন্ডারি মার্কেটও কি থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, আমি আমার এই অধ্যায়ে 3 রকমের বন্ড আছে। একটা হচ্ছে পরিশোধযোগ্য কুপন বন্ড, একটা আছে জিরো কুপন বন্ড, একটা আছে চিরস্থায়ী বন্ড। আগে আমাদের কোনটা কোন বন্ড সেটা প্রশ্ন থেকে চিনতে হবে। কিভাবে চিনবো? দেখো, বলা হয়েছে যে পরিশোধযোগ্য বন্ডে মেয়াদ থাকে, কুপন রেটও কি থাকে। তার মানে একটা অঙ্কে যদি মেয়াদও থাকে, কুপন রেটও থাকে, তাহলে আমি বুঝবো সেটা হচ্ছে পরিশোধযোগ্য কুপন বন্ড। জিরো কুপন বন্ডে কুপন রেট থাকে না। তাহলে যদি কোনো অঙ্কের ভিতরে কুপন রেট দেওয়া না থাকে, তাহলে বুঝতে হবে সেটা জিরো কুপন বন্ড। ক্লিয়ার?
চিরস্থায়ী বন্ডে মেয়াদ থাকে না, কি থাকে না, মেয়াদ থাকে না। তাহলে যদি কোনো অঙ্কে বা কোনো বন্ডে যদি মেয়াদ দেয়া না থাকে তাহলে বুঝতে হবে সেটা চিরস্থায়ী বন্ড। এই তিনটা উপায়ে কোনটা কোন বন্ড আমি চিনতে পারবো। আমরা আরেকটু রিকল করি। পরিশোধযোগ্য বন্ডে মেয়াদও থাকবে, কুপন রেটও কি হবে, থাকবে। জিরো কুপন বন্ডে এই কুপন রেটটা কি হবে না, থাকবে না। চিরস্থায়ী বন্ডে মেয়াদ কি হবে না, মেয়াদ হচ্ছে থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটু চেঞ্জ হয়ে গেছে জিনিসগুলা। আচ্ছা দেখো, আই, এই আয়ের মান আমার অঙ্ক করতে গেলে আয়ের মান লাগে, কিসের মান লাগে, আয়ের মান লাগে। আমি সেই আয়ের মান কিভাবে নির্ণয় করব? সূত্রের ভিতরে আয় আছে, আমরা যখন অঙ্ক করব তখন দেখাবো আয় আমাদের ইউজ করতে হয়। সেই ইন্টারেস্টের মান আমি কিভাবে বের করব? অভিহিত মূল্য, ইন্টারেস্টের মান বের করতে গেলে আমাদের লাগে কি, আমাদের লাগে অভিহিত মূল্য অথবা কি লিখিত মূল্য, অভিহিত মূল্য, লিখিত মূল্য, বই মূল্য, এর সাথে গুণ দিতে হয় কি, গুণ দিতে হয় হচ্ছে কুপন রেট, গুণ দিতে হয় কি, কুপন রেট। গুণটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। গুণ দিতে হয় কি, গুণ দিতে হয় হচ্ছে আমাদের কুপন রেট। তাহলে অভিহিত মূল্য, লিখিত মূল্য অথবা বই মূল্যর সাথে আমি যখন কুপন রেট গুণ দিব, যেই টাকাটা বের হবে সেটাই হচ্ছে আমার আয়ের মান। এমভি, এই এমভিতে সবার একটা ঝামেলা হয়, এমভিতে সবার একটা কি হয়, ঝামেলা হয়। এমবি মানে কি, এমবি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু। অঙ্কের ভিতরে যদি, অঙ্কের ভিতরে যদি পরিপক্ক মূল্য, মেয়াদ পূর্তিতে মূল্য, এই দুইটা মূল্য যদি অঙ্কের ভিতরে দেয়া থাকে তাহলে সেই পরিপক্ক মূল্য অথবা মেয়াদ পূর্তিতে যে মূল্যটা দেওয়া থাকবে সেটাকে আমার এমভি ধরতে হবে। যদি যদি এগুলো না থাকে, যদি পরিপক্ক মূল্য ও মেয়াদ পূর্তিতে মূল্য যদি না থাকে তাহলে অভিহিত মূল্যকেই আমি কি ধরবো, এমভি হিসেবে ধরবো। কিন্তু যদি পরিপক্ক মূল্য ও মেয়াদ পূর্তিতে মূল্য থাকে তাহলে আমি অভিহিত মূল্যকে এমভি ধরতে পারবো না। আচ্ছা, কেডি, এই কেডি বা কস্ট অফ ডিভিডেন্ড এর বিভিন্ন নাম পরীক্ষার প্রশ্নে থাকতে পারে। থাকতে পারে কি, থাকতে পারে প্রয়োজনীয় আয়ের হার, থাকতে পারে প্রয়োজনীয় আয়ের হার, অথবা বলা থাকতে পারে প্রত্যাশিত আয়ের হার। কি বলা থাকতে পারে, প্রত্যাশিত আয়ের হার, অথবা বলা থাকতে পারে সুযোগ ব্যয়ের হার, অথবা বলা থাকতে পারে কি, সুযোগ ব্যয়ের হার। যেইটাই বলা থাকুক না কেন মাথায় রাখতে হবে যে কেডি এর এই সমস্ত মানগুলো উদ্দীপকের শেষে বলা থাকে, উদ্দীপকের শেষে আমাকে কেডি কে কি করতে হবে, খুঁজতে হবে। তাহলে কেডির নাম হচ্ছে কি, প্রয়োজনীয় আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, সুযোগ ব্যয়ের হার। যেইটাই থাকুক না কেন সেইটাই আমার কস্ট অফ ডিভিডেন্ড অর্থাৎ কেডি এর মান। তাহলে সুযোগ ব্যয়ের হার থাকলেও সেটা কেডি এর মান, প্রয়োজনীয় আয়ের হার থাকলেও সেটা কেডি এর মান, প্রত্যাশিত আয়ের হারও যদি বলা থাকে সেটাও আমার কিসের মান, কেডি অর্থাৎ কস্ট অফ ডিভিডেন্ডের মান। আচ্ছা, এখন আমরা অঙ্কতে যাই। দেখো এইখানে একটা অঙ্ক বলা আছে, বলছে আমরা ডিরেক্ট অঙ্কের সাহায্যে সূত্র প্রয়োগ করে ডিরেক্ট আমরা অঙ্ক কি করব, শিখে ফেলবো। পরীক্ষাতে বেশিরভাগ টাইমে এভাবে ছক করে অঙ্ক দিয়ে দেয়, প্রশ্ন করে। অনেক সময় ছক ছাড়া শুধুমাত্র লাইনের মাধ্যমে কি করে, প্রশ্ন করে। আমরা ছকের মাধ্যমে যদি শিখি তাহলে আমরা লাইনে কিভাবে ছক করতে হয় সেটাও খুব ইজিলি আমরা শিখতে পারবো। দেখো বলছে কি, এইখানে আমার তিনটা প্রতিষ্ঠান আছে। কয়টা প্রতিষ্ঠান আছে, তিনটা প্রতিষ্ঠান। একটা হচ্ছে ইউনাইটেড বন্ড, সিটি বন্ড, যমুনার একটা বন্ড আছে। তার মানে বন্ড আছে আমার কাছে কয়টা, টোটাল তিনটা। তিনটা বন্ডেরই আমার অভিহিত মূল্য কি করা আছে, তিনটা বন্ডেরই অভিহিত মূল্য আমার এখানে বলা আছে। মেয়াদ, দেখো মেয়াদও দেওয়া আছে, কুপন রেটও দেওয়া আছে, পরিপক্ক মূল্য দেওয়া আছে, সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বাজার মূল্য আমার কাছে কি করা আছে, দেয়া আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এই যে ইউনাইটেড যে বন্ড, এটার অভিহিত মূল্য আছে, মানে মেয়াদও আছে, কুপন রেটও আছে। তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে পরিশোধযোগ্য কুপন বন্ড। সিটি বন্ডের ক্ষেত্রে দেখো কুপন রেট দেয়া নাই, কুপন রেট কি দেয়া নাই, তাহলে সিটি বন্ড হচ্ছে জিরো কুপন বন্ড। কি বন্ড, জিরো কুপন বন্ড। যমুনা ব্যাংকের ক্ষেত্রে, যমুনা বন্ডের ক্ষেত্রে মেয়াদ দেয়া নাই, কি দেয়া নাই, মেয়াদ দেয়া নাই। তাহলে যমুনার যেই বন্ড সেই বন্ড হচ্ছে আমার কি বন্ড, এই বন্ড হচ্ছে আমার চিরস্থায়ী বন্ড। কি বন্ড, চিরস্থায়ী বন্ড। তাহলে কোনটা কোন বন্ড
সেটা আমরা কি করলাম, চিনতে পারলাম। এখন আমরা সরাসরি অঙ্কতে যাই। এই বন্ডের অঙ্ক করার আগে একটা কনসেপ্টের সাথে আমার পরিচিত হতে হবে। যেই কনসেপ্টের সাথে আমরা পরিচিত না দেখে আমরা অঙ্ক করে ভাবি যে 4 এ 4 পাবো, কিন্তু আমরা পরীক্ষাতে পাই 2। কেন? কারণ আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। দেখো এইখানে লেখা আছে প্রকল্পগুলো স্বাধীন হয়। প্রকল্পগুলো যদি স্বাধীন হয়, তাহলে স্বাধীন প্রকল্প কি? পরস্পর নির্ভরশীল বা পরস্পর বর্জনশীল প্রকল্প কি? ব্যাপারটা হচ্ছে আমার এখানে 2টা প্রকল্প আছে। কয়টা প্রকল্প আছে? 2টা প্রকল্প। যেহেতু এটা স্বাধীন প্রকল্প, কি প্রকল্প? স্বাধীন প্রকল্প। যদি ইউনাইটেড বন্ড এবং সিটি বন্ড 2টা প্রকল্পতেই যদি আমার লাভ হয়, কি হয়? লাভ হয়, আমি চাইলে 2টা প্রকল্পতেই বিনিয়োগ করতে পারবো। চাইলে কি করতে পারবো? 2টা প্রকল্পতেই বিনিয়োগ করতে পারবো। স্বাধীন প্রকল্পে 2টা প্রকল্পের 2টা প্রকল্পই যদি লাভজনক হয়, তাহলে 2টা প্রকল্পতেই চাইলে বিনিয়োগ করা যায়। কিন্তু আরেক ধরনের প্রকল্প আছে যেটাকে বলে পরস্পর নির্ভরশীল প্রকল্প। এটা উদ্দীপকের একদম প্রথম লাইনেই বলা থাকে যে এটা কি স্বাধীন প্রকল্প নাকি পরস্পর নির্ভরশীল প্রকল্প। যদি পরস্পর নির্ভরশীল প্রকল্প হয়, তাহলে ইউনাইটেড বন্ড এবং সিটি বন্ড 2টা বন্ডেই যদি আমার জন্য লাভজনক হয়, তাহলে আমার দেখতে হবে কোন বন্ড আমার জন্য বেশি লাভজনক। কোন বন্ড আমার জন্য বেশি লাভজনক। যেই বন্ড আমার জন্য বেশি লাভজনক সেই বন্ডেই শুধুমাত্র আমি বিনিয়োগ করতে পারবো। তার মানে আমাকে একটা বন্ডে বিনিয়োগ করতে হবে, আরেকটা বন্ড আমাকে ত্যাগ করতে হবে। কি করতে হবে? আরেকটা বন্ডে আমাকে ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। ক্লিয়ার? স্বাধীন প্রকল্প হলে 2টাই যদি লাভ হয়, আমি 2টাতে বিনিয়োগ করতে পারবো। পরস্পর বর্জনশীল প্রকল্প যদি হয়, 2টাতেও যদি লাভ হয়, তাও শুধুমাত্র আমি একটাতে বিনিয়োগ করতে পারবো। কোন একটাতে আমি বিনিয়োগ করব? যে একটাতে আমার লাভ সবচাইতে কি হবে? বেশি হবে। তো সিদ্ধান্ত গ্রহণের জন্য এই কনসেপ্টটা আমাদের মাথায় কি? আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। এখন দেখো কতে বলছে যদি প্রকল্পগুলো স্বাধীন হয় তবে ইউনাইটেড ও সিটি বন্ডের মধ্যে কোন বন্ডে বিনিয়োগ উত্তম? অন্তর্নিহিত মূল্য বিবেচনা করে সিদ্ধান্ত নাও। যখনই এই অধ্যায় থেকে আমাকে 2 রকম ভাবে প্রশ্ন করতে পারে। একবার প্রশ্ন করতে পারে যে অন্তর্নিহিত মূল্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও, আবার আমাকে প্রশ্ন করতে পারে আয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও। যদি আয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে বলে, তাহলে আমরা ওয়াইটিএম, ওয়াইটিসি আর সিওয়াই মানে আয়ের হার বের করার যে সূত্র, সেই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব। যদি অন্তর্নিহিত মূল্যের উপর বা টাকার উপর ভিত্তি করে যদি আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলে, তাহলে আমরা বন্ডের মূল্য কি করব? বন্ডের মূল্য নির্ণয় করব। দেখো যেহেতু ইউনাইটেড ও সিটি বন্ডের কথা বলছে, তাহলে ইউনাইটেড বন্ড আর সিটি বন্ড এই 2টা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করে আমরা সিদ্ধান্তটা কি করব? গ্রহণ করব। বর্তমান মূল্য নির্ণয় করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ওকে, আমরা সরাসরি হচ্ছে ম্যাথে চলে যাই। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে লিখি বন্ড 1 নাম্বার বন্ডের অঙ্ক করব আমরা। বলছি কি আমাকে ইউনাইটেড বন্ড ও সিটি বন্ডের মূল্য নির্ণয় করে সিদ্ধান্ত গ্রহণ করতে। আমি প্রথমে লিখি ইউনাইটেড বন্ড। তাহলে দেখো এইখানে আমি যে সূত্রটা ব্যবহার করব ইউনাইটেড বন্ডের মূল্য নির্ধারণের ক্ষেত্রে, আমি কোন সূত্রটা ব্যবহার করব? ইউনাইটেড বন্ডে মেয়াদও কি করা আছে? দেয়া আছে। কুপন রেটও কি করা আছে? দেয়া আছে। যেহেতু মেয়াদও আছে, কুপন রেটও আছে, তাহলে এটা পরিশোধযোগ্য কুপন বন্ড। তার মানে ইউনাইটেড বন্ডের মূল্য নির্ধারণ করার জন্য বা মূল্য বের করার জন্য আমরা পরিশোধযোগ্য কুপন বন্ডের সূত্রটা কি করব? ব্যবহার করব। আমরা এখানে লিখব ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু I into 1 minus 1 by 1 plus KD পাওয়ার n। নিচে হবে কি? নিচে হবে KD। এখানে হবে প্লাস, প্লাস হবে কি? প্লাস হবে MV 1 plus
কেডি পাওয়ার এন। মজার ব্যাপার হচ্ছে পরিশোধযোগ্য বন্ডের সূত্র পারলে কুপন বন্ডের সূত্র পারা যায়, কারণ এই যে এতটুক পার্ট এমভি 1 + কেডি বাই এন, এতটুক হচ্ছে আবার আমার জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করার কি সূত্র। ওকে, এখন আমরা আয়ের মানটাকে কি করি, আয়ের মানটাকে নির্ণয় করি। আয়ের মানটাকে কি করব, নির্ণয় করব। দেখো, আয়ের মান নির্ণয় করার জন্য আমরা আমাদের কি করতে হয়, অভিহিত মূল্যের সাথে কুপন রেট গুণ করতে হয়। তাহলে 2000 ইন্টু 10% হবে কত টাকা, হবে হচ্ছে 200 টাকা, হবে হচ্ছে 200 টাকা। আমরা এখানে এটা করে দেই, আই ইকুয়াল টু 2000 ইন্টু 10% সমান সমান কত টাকা হচ্ছে 200 টাকা। তাহলে আমাদের আয়ের মান কত, আমাদের আয়ের মান হচ্ছে 200 ইন্টু, আচ্ছা, প্রয়োজনীয় আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার কেডি এর মান বলা নাই, আমরা কেডি এর মান ধরে নিব হচ্ছে কেডি আমরা ধরে নিব হচ্ছে 12%, কেডি আমরা ধরে নিব হচ্ছে 12%, কেডির মান ধরে নিব আমরা 12%। এই অঙ্কগুলোতেও 12% ধরবো, সামনে যেই আয়ের হারের অঙ্ক আছে সেই আয়ের হারের অঙ্কতেও সবসময় আমরা কেডির মান 12% ধরে অঙ্কটা কি করব, অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে কেডি হবে কত, কেডি হবে 0.12, 1 মাইনাস 1/1 প্লাস 0.12 পাওয়ার কত বছর, মেয়াদ হচ্ছে 10 বছর, মেয়াদ হচ্ছে 10 বছর। আমি পাওয়ার দিব কত, পাওয়ার দিব আমি 10 প্লাস 1 প্লাস 0.12 পাওয়ার 10, এন ইকুয়াল টু হচ্ছে 10, কেডি ইকুয়াল টু হচ্ছে 12% বা 0.12। ক্লিয়ার? ওকে, এরপর খেয়াল করো এমভি কত। ইউনাইটেডের পরিপক্ক মূল্য দেওয়া নাই, পরিপক্ক মূল্য দেওয়া নাই। যদি পরিপক্ক মূল্য দেয়া না থাকে তাহলে আমরা অভিহিত মূল্যকেই এমভি ধরবো, অভিহিত মূল্যকেই এমভি ধরবো। তাহলে অভিহিত মূল্য কত, অভিহিত মূল্য ছিল 2000, তাহলে আমরা এমভিও ধরবো কত, এমভিও ধরবো আমরা 2000। এখন ক্যালকুলেশন করার পর যেটা হচ্ছে অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমাদের ইউনাইটেড বন্ডের বর্তমান মূল্য। আমরা করার চেষ্টা করি, প্রথমে আমরা এতটুকু করি, তাহলে 1.12 পাওয়ার 10, 1 ভাগ অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার। এইটাকে আমরা, এর মানকে আমরা ভাগ দিব 0.12 দিয়ে, ভাগ 0.12। তাহলে আমাদের মান বের হয় কত, আমাদের মান বের হয় 5.6502 প্লাস আমার 1.12 পাওয়ার হচ্ছে কত, পাওয়ার হচ্ছে 10। আমি 2000 কে এই মান দিয়ে ভাগ দিব, 2000 ভাগ হচ্ছে অ্যান্সার, আমার মান বের হয় 643.946। এখন এখানে যা আছে আমি জাস্ট সেটা করে দিব, আমি লিখবো 200 ইন্টু 5.6502 প্লাস 643.946। বাকি কাজ ক্যালকুলেটরে কি আমাকে করে দিবে, 200 ইন্টু 5.6502। কারো কারো ক্যালকুলেটরে যদি এতটুকের একবারে কাজ না হয় তখন তোমরা কি করবা, আগে গুণ করবা তারপরে কি করবা, যোগ করবা, আগে কি করবা, গুণ করবা তারপরে কি করবা, যোগ করবা। তাহলে আগে যদি আমরা গুণের কাজটুকু করি, ধরো এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, আগে যদি গুণের কাজটুকু করি আমাদের হয় 1130.04 প্লাস 643.946। তাহলে এটার সাথে প্লাস হবে কত, 643.946। উত্তর হবে কত, আমার উত্তর হবে 1773.98 টাকা। 1773.98 টাকা হবে আমার কি উত্তর। তাহলে আমি যদি এখন সিটি বন্ডেরটা বের করি, কি বন্ডেরটা, সিটি বন্ড, তাহলে সিটি বন্ডেরটা যদি আমি বের করতে চাই,
সিটি বন্ডে দেখা যাচ্ছে সিটি বন্ডে কি নাই, কুপন রেট নাই। তাহলে যদি কুপন রেট না থাকে, কুপন রেট যদি না থাকে তাহলে সেটা কি জিরো কুপন বন্ড। তাহলে সিটি বন্ডের ক্ষেত্রে সিটি বন্ডের ক্ষেত্রে আমার কোন সূত্র হবে, সিটি বন্ডের ক্ষেত্রে আমার হবে জিরো কুপন বন্ডের সূত্র, ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু একদম সহজ সূত্র এমভি 1 প্লাস কেডি পাওয়ার কত এন। তাহলে এইখানে আমার এমভি আলাদা একটা মান আছে, কেডির মান আমরা তো 12% ধরে নিয়েছিলাম 0.12, আর এন সমান সমান 8 বছর। এন সমান সমান কত বছর, এন সমান সমান হচ্ছে 8 বছর। এখন দেখো এমভি কত, সিটি বন্ডের ক্ষেত্রে পরিপক্ক মূল্য বলা আছে 1650 টাকা, পরিপক্ক মূল্য বলা আছে 1600 কত টাকা 50 টাকা। তাহলে এই 1650 টাকা পরিপক্ক মূল্য 1650 টাকা হবে আমাদের এমভি। এমভি হবে কত টাকা 1650 টাকা, এমভি হবে 1650 টাকা। তাহলে আমাদের এমভি হবে 1650 টাকা, 1 প্লাস 0.12 পাওয়ার হবে কত, পাওয়ার হবে 8। ক্যালকুলেশন করার পর যেই মানটা আমাদের আসবে সেটাই হচ্ছে আমাদের সিটি বন্ডের বর্তমান মূল্য। তাহলে 1.12 পাওয়ার 8 1650 ভাগ অ্যান্সার। তাহলে সিটি বন্ডের বর্তমান মূল্য আসে 666.40 টাকা, 666.40 টাকা। তাহলে এইটা হচ্ছে আমার সিটি বন্ডের বর্তমান মূল্য। এখন খেয়াল করো সিটি বন্ডের বাজার মূল্য বলছে 1560 টাকা, 1560 টাকা, ঠিক আছে। তাহলে 1560 টাকা দামের বন্ড 666 টাকা এটার অ্যাকচুয়াল প্রাইস। তাহলে 666 টাকার বন্ড কি আমি 1560 টাকা দিয়ে কিনবো, অবশ্যই কিনবো না। ক্লিয়ার, অবশ্যই কি করবো না, কিনবো না। আবার ইউনাইটেড বন্ডের ক্ষেত্রে এর বাজার মূল্য কত টাকা 2050 টাকা, কিন্তু ইউনাইটেড বন্ডের প্রকৃত মূল্য হচ্ছে 1773 টাকা। এখানেও কি আমার লস। তাহলে ইউনাইটেড বন্ডেতেও আমি বিনিয়োগ করতে পারবো না, কারণ দুইটা বন্ডেরই হচ্ছে প্রকৃত মূল্য অথবা বর্তমান মূল্য বাজার মূল্যের চাইতে কম। যেহেতু দুইটা বন্ডের বর্তমান মূল্য বাজার মূল্য থেকে কম, সেহেতু দুইটা বন্ডের একটাতেও আমি কি করতে পারবো না, বিনিয়োগ করতে পারবো না। ক্লিয়ার। খতে বলছে চিরস্থায়ী বন্ডটি সর্বোচ্চ কত টাকা ব্যয়ে ক্রয় করা উচিত, চিরস্থায়ী বন্ড সর্বোচ্চ কত টাকা ব্যয়ে ক্রয় করা উচিত। চিরস্থায়ী বন্ড কোনটা, যমুনা। অভিহিত মূল্য দেওয়া আছে 12%, কুপন রেট দেওয়া, অভিহিত মূল্য দেওয়া আছে 1200, কুপন রেট দেওয়া আছে কত পার্সেন্ট, 12%, ঠিক আছে। তাহলে যদি আমরা চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে যদি আমরা এর মূল্য নির্ধারণ করি, চিরস্থায়ী বন্ড, তাহলে চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে ভ্যালু অফ বন্ড সমান সমান হচ্ছে আই বাই কি কেডি, আই বাই কেডি। তাহলে আই আমরা কিভাবে নির্ণয় করি, অভিহিত মূল্যের উপর কুপন রেট দ্বারা গুণ করলেই আয়ের মান কি করা যায়, আয়ের মান পাওয়া যায়। তাহলে অভিহিত মূল্য আমার 1200 ইন্টু কুপন রেট হচ্ছে 12%, তাহলে আমার আয়ের মান হচ্ছে কত, আমার আয়ের মান হচ্ছে 144 টাকা, আয়ের মান হচ্ছে 144 টাকা। আর কেডি হচ্ছে 0.12। তাহলে 144 কে যদি আমি 0.12 দিয়ে ভাগ দেই তাহলে আমার বর্তমান মূল্য আসে 1200 টাকা, বর্তমান মূল্য আসে 1200 টাকা। কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে 1150 টাকায়, তার মানে আমি 1200 টাকার বন্ড 1150 টাকায় কি পেয়ে যাচ্ছি, তার মানে আমার 50 টাকা কি হইতেছে, লাভ হইতেছে। এই কারণে যমুনা বন্ডে বিনিয়োগ করা আমার জন্য কি উত্তম। কেন উত্তম, কারণ যমুনা বন্ডের বাজার মূল্য হচ্ছে 1150 টাকা, মার্কেটে সেল হইতেছে 1150 টাকা, কিন্তু বন্ডের প্রকৃত মূল্য কত, বন্ডের প্রকৃত মূল্য হচ্ছে 1200 টাকা, তার মানে আমার 50 টাকা কি
লাভ হবে। এই কারণে আমি কি করব, এই কারণে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই চিরস্থায়ী বন্ডে কি করব, বিনিয়োগ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, বলছে যদি অর্ধবার্ষিক হারে কি করা হয়, অর্ধবার্ষিক হারে যদি সুদ কি করা হয়, প্রদান করা হয়, তবে ইউনাইটেড বন্ডের বর্তমান মূল্য কত? এই ইউনাইটেড বন্ডের ক্ষেত্রে যদি অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করা হয়, তবে ইউনাইটেড বন্ডের বর্তমান মূল্য কত? ঠিক আছে, অর্ধবার্ষিক হারে যখন সুদ প্রদান করে তখন সূত্রটা একটু কি হয়ে যায়, সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। তাহলে অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করলে আমার সূত্র কি হবে, অর্ধবার্ষিক হারে ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু I/2। আই নিচে আসবে কত, আই নিচে আসবে হচ্ছে 2, গুণ হবে কি, গুণ হবে কেডি ভাগ হবে কত দ্বারা, 2 দ্বারা, 1 মাইনাস 1/1 প্লাস এই কেডি ভাগ হবে কত দ্বারা, 2 দ্বারা, আর এন এর সাথেও গুণ হবে কত, এন এর সাথে গুণ হবে 2। ঠিক আছে, তারপরে আমার আবার জিরো কুপন বন্ডের সূত্র কি হবে, জিরো কুপন বন্ডের সূত্র কি হবে, লিখব আমি এমভি 1 প্লাস KD/2 n ইন্টু 2। ক্লিয়ার? ওকে, তাহলে এখন হচ্ছে মানগুলো যদি আমি বসাই, আয়ের মান ছিল কত, 2000 ইন্টু 10%, আয়ের মান হচ্ছে 200, আয়ের মান হচ্ছে 200, তাহলে আমি লিখবো 200/2 ইন্টু কেডি এর মান আমার কত ছিল, কেডি এর মান ছিল 0.12 ডিভাইডেড বাই 2, 1 মাইনাস 1/1 প্লাস 0.12 কেডি এর মান ডিভাইডেড বাই 2, 10 ইন্টু 2, কারণ এন এর মান কত, এন এর মান হচ্ছে 10, এন এর মান হচ্ছে কত, 10, প্লাস এমবি। ইউনাইটেড বন্ডের ক্ষেত্রে পরিপক্ক মূল্য দেওয়া নাই, এই কারণে অভিহিত মূল্যই কি হবে, অভিহিত মূল্যই এমবি হবে। তাহলে এমবি এর মান হবে কত, 2000, 1 প্লাস 0.12/2, আর এখানে হবে 10 ইন্টু 2। এই ক্যালকুলেশন করার পর যেই মানটা বেরোবে সেই মানটাই হচ্ছে কি ইউনাইটেড বন্ডের বর্তমান মূল্য। কখন? যদি অর্ধবার্ষিক হারে কি প্রদান করে, অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করি, করার পরে আমরা দেখি যে হচ্ছে আমাদের ইউনাইটেড ব্যাংক বন্ডের অর্ধবার্ষিকে মূল্য কি কত আসে। প্রথমে আমরা এখান থেকে কাজটা করা কি শুরু করব। তাহলে 0.12 ভাগ হচ্ছে 2, 1 প্লাস অ্যান্সার, 1 এর সাথে অ্যান্সারটা কি করব, প্লাস করব, তারপরে পাওয়ার দিব 20, পাওয়ার দিব কত আমি 20। এতটুকের মান যখন বের হয়ে যাবে তখন কি আমি 1 কে ভাগ দিব অ্যান্সার দ্বারা, 1 ভাগ অ্যান্সার, 1 ভাগ অ্যান্সার। এই মানটুকুকে আমি 1 থেকে এখন মাইনাস দিব, লিখবো 1 মাইনাস অ্যান্সার। উপরের মান যতটুকু বের হয়েছে সেই মানটাকে আমি এখন 0.12 ডিভাইডেড বাই 2 এর দ্বারা কি করব, ভাগ করব, ভাগ করব কি 0.12 ভাগ 2। তাহলে আমার এই এতটুকের মান বের হয়েছে কি, আমার এতটুকের মান বের হয়েছে 11.4699 প্লাস, এখন দেখতে হবে আমার এতটুকের রেজাল্ট কি, মান কি বের হয়। লিখতে হবে 0.12 ভাগ 2, 1 প্লাস অ্যান্সার, পাওয়ার হবে কত, পাওয়ার হবে 20, পাওয়ার হবে 20। যে মানটা বের হয়েছে সেটাকে 2000 কে তাকে ভাগ দিতে হবে, 2000 ভাগ অ্যান্সার। আমার এর মান বের হয় 623.60। তাহলে এখন আমি কি করব, এতটুকের কাজ আগে করব, তারপরে প্লাস করব। তাহলে 100 ইন্টু 11.4699 হয় হচ্ছে 1146.99 টাকা প্লাস 623.60 টাকা। তাহলে টোটাল টাকা বেরোবে কত, প্লাস 623.60 টাকা বেরোবে 1770.59 টাকা, 59 টাকা। তাহলে আমি যদি ইউনাইটেড বন্ড
অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করার মাধ্যমে ইউনাইটেড বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে চাই, তাহলে ইউনাইটেড বন্ডের বর্তমান মূল্য বের হবে 1770.59 টাকা। ক্লিয়ার সবাই? আচ্ছা, এইভাবে এই তিনটা সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, প্রকৃত মূল্য অথবা অন্তর্নিহিত মূল্য যেইটাই বলুক না কেন আমরা কি করতে পারবো? বের করতে পারবো। বন্ডের মূল্য বের করার পর বা বন্ডের মূল্যের মাধ্যমে বন্ডে বিনিয়োগ করব কি করব না এই সিদ্ধান্তটা নেওয়ার পর এই অধ্যায়ে আর মাত্র তিনটা সূত্র বাকি থাকে, যেই তিনটা সূত্র হচ্ছে আয়ের হারকে কি করে ইন্ডিকেট করে, আয়ের হারকে কি করে ইন্ডিকেট করে। যদি আমরা খেয়াল করি, একটা আছে ওয়াইটিএম, ওয়াইটিএম হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি, মানে একটা বন্ডের মেয়াদ শেষ হওয়ার পর ওই বন্ড থেকে আমার আয়ের হার কত পার্সেন্ট সেটা আমরা ওয়াইটিএম করার মাধ্যমে কি করতে পারি? জানতে পারি। ঠিক আছে, এইখানে এসবি হলো কি? বাজার মূল্য বা বিক্রয় মূল্য। সূত্রের ভিতরে থাকা এসবি হচ্ছে কি? বাজার মূল্য অথবা বিক্রয় মূল্য। ওয়াইটিসি হচ্ছে ইল্ড টু কল বা তলব করার সময় আমার বন্ডের আয়ের হার কত। যেমন আমরা বলতে পারি ওয়াইটিসিতে এন এর মান নিয়ে আমাদের একটু সমস্যা হয়। বন্ডের মেয়াদ থাকতে পারে 10 বছর, কিন্তু বন্ডটি 7 বছর পর অথবা 4 বছর পর পুনরায় কল করতে পারে। যেই প্রতিষ্ঠান বন্ড বিক্রি করে সেই প্রতিষ্ঠান চাইলে টাকা ফেরত প্রদানের মাধ্যমে বন্ডটি আবার কল করতে পারে। তখন ওয়াইটিসি নির্ণয়ের সময় বন্ডের মেয়াদ 10 বছর থাকা সত্ত্বেও এন এর মান আমি 10 ধরবো না, এন এর মান আমার ধরতে হবে যেই বছর বন্ড কল করা হয়েছে সেই বছরের মান। যদি চতুর্থ বছরে বন্ড কল করা হয় এন এর মান হবে ওয়াইটিসিতে 4। যদি 7 বছর পর বন্ড কল করা হয় তাহলে ওয়াইটিসি করার সময় এন এর মান হবে কত? এন এর মান হবে 7। ক্লিয়ার? আর ওয়াইটিএম করার সময় বন্ডের মেয়াদ যত বছর এন এর মান তত বছরে কি? তত বছরই হয়। আচ্ছা, এখন দেখো এই অঙ্ক থেকে আমরা আয়ের হারের ভিত্তিতে ইউনাইটেড ও সিটি বন্ডের কোনটাতে বিনিয়োগ করা উচিত সেই সিদ্ধান্ত আমরা নিতে পারবো। কিসের ভিত্তিতে? আয়ের হারের ভিত্তিতে। আয়ের হারের ভিত্তিতে যখন সিদ্ধান্ত নিতে বলবে তখন আমাদের বেশিরভাগ সময়েই ওয়াইটিএম করতে হয়, অর্থাৎ ইল্ড টু ম্যাচুরিটি, মানে কি? মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার কত সেটা আমাদের নির্ণয় কি করতে হয়। এখানে আয়ের হারের ভিত্তিতে ইউনাইটেড ও সিটি বন্ডের কোনটিতে বিনিয়োগ করা উচিত যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে, আমরা কি করব? আমরা হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হারের অঙ্ক করার মাধ্যমে আমরা সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবো। ক্লিয়ার? এখন আমরা ইউনাইটেড বন্ড এবং সিটি বন্ডের ওয়াইটিএম কিভাবে নির্ণয় করে চলো সেটি শিখি। ক্লিয়ার? আচ্ছা, ধরো আমি এখানে লিখি ইউনাইটেড ওয়াইটিএম, ওয়াইটিএম ইউনাইটেড, ইউনাইটেড লিখে দিলাম ওয়াইটিএম ইকুয়াল টু, ওয়াইটিএম মানে কি? ওয়াইটিএম মানে হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়াইটিএম এর সূত্র আমার কি? ওয়াইটিএম এর সূত্র হচ্ছে আমার আই প্লাস এমবি মাইনাস এসবি, আই প্লাস এমবি মাইনাস আই প্লাস এমবি মাইনাস এসবি বাই এন। মনে রাখতে হবে প্লাস 2 নিচে, প্লাস 2 কি নিচে, যে প্লাস 2 এটা কি নিচে, এখানে হবে এমভি, এখানে হবে কি এস ভি, তার মানে প্লাস 2 কি নিচে, এটা মাথায় রাখলেই মাইনাস এন যে উপরে সেটা কি থাকে? মাথায় থাকে। ওয়াইটিএম এ এখানে এমভি ইউজ করতে হয়, ম্যাচুরিটি ভ্যালু। কেন? কারণ ওয়াইটিএম মানে হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি, যেহেতু মেয়াদ পূর্তিতে আয়ের হার আমি বের করব, আমার এখানে ম্যাচুরিটি ভ্যালু কি হবে? ম্যাচুরিটি ভ্যালুর আমার দরকার হবে। ক্লিয়ার? যদি আমি ওয়াইটিসি করি, ওয়াইটিসি করার সময় এমবি এর বদলে হবে সিপি, মানে হচ্ছে কল প্রাইস, কারণ এটা ইল্ড টু কল, যেহেতু কল করে বন্ড এই কারণে ম্যাচুরিটি ভ্যালু না হয়ে এমবি এর জায়গায় তখন কি হয়? সিপি হয়, অর্থাৎ কল প্রাইস হয়। বাকি সবকিছু কি থাকে? সেম টু সেম
থাকে। ক্লিয়ার? তাহলে আমরা ইউনাইটেড ব্যাংকের ওয়াইটিএমটাকে নির্ণয় করি। তাহলে আমার আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু আমরা জানি হচ্ছে 200। আয়ের ভ্যালু হচ্ছে 200। কিভাবে আয়ের ভ্যালু বের করলাম? এই অভিহিত মূল্যের উপরে কুপন রেট দ্বারা গুণ করার পর 2000 এর 10% আসে 200 টাকা। 2000 এর 10% আসে 200 টাকা। আমার আয়ের মান কত বের হইলো? আয়ের মান বের হইলো 200 টাকা। প্লাস এন হচ্ছে কত বছর? এন হচ্ছে আমার মেয়াদ হচ্ছে 10 বছর। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 10 এমভি। যেহেতু পরিপক্ক মূল্য দেওয়া নাই, সেই কারণে অভিহিত মূল্যটাই কি? অভিহিত মূল্যটাই এমভি। তাহলে এমভি হচ্ছে আমার 2000 মাইনাস, আর সেল ভ্যালু অর্থাৎ বাজার মূল্য হচ্ছে আমার 2050 টাকা। বাজার মূল্য হচ্ছে আমার 2050 টাকা। নিচে হবে কি? নিচে হবে 2000 প্লাস 2050 ভাগ কত? ভাগ হচ্ছে 2। এখন আমরা ফাইনাল অ্যামাউন্টটা বের করি। দেখো 2000 মাইনাস 2050, তাহলে 2000 মাইনাস 2050 ভাগ দিব কত দ্বারা? ভাগ দিব 10 দ্বারা। তাহলে 200 থেকে -5 গেলে উপরে থাকে 195। আর এখানে গুণ দিতে হবে কত? গুণ দিতে হবে 100। গুণ দিতে হবে কত? গুণ দিতে হবে 100। গুণ দিতে হবে 100। কেন 100 গুণ দিব? কারণ আমরা হার বের করতেছি। আমরা কি বার করতেছি? yield to maturity, YTM, মানে হার বের করতেছি। নিচে হয় 2000 প্লাস 2050 ভাগ হচ্ছে 2, 2025। তাহলে এখন আমি 195 কে ভাগ দিব 2025 দিয়ে, গুণ দিব 100 দিয়ে। আমার পার্সেন্টেজ আছে 9.629%। তাহলে আমার ইউনাইটেড বন্ডের ওয়াইটিএম বের হয় 9.629%। এখন আমরা বের করব সিটি বন্ডের ওয়াইটিএম কত। সিটি বন্ডের ওয়াইটিএম কত? দেখো, সিটি বন্ডের অভিহিত মূল্য হচ্ছে 1500 টাকা, মেয়াদ হচ্ছে 8 বছর, কুপন রেট হচ্ছে 11%, পরিপক্ক মূল্য দেওয়া আছে কত টাকা? 1650 টাকা। ইউনাইটেড ব্যাংকে কিন্তু পরিপক্ক মূল্য দেওয়া ছিল না, সিটি ব্যাংকে পরিপক্ক মূল্য কি করা আছে? দেওয়া আছে। যদি আমরা অঙ্কটি করতে যাই, আচ্ছা, যদি আমরা অঙ্কটি করতে যাই তাহলে আমরা এখানে লিখব সিটি ব্যাংক। সিটি ব্যাংক ওয়াইটিএম। সিটি ব্যাংকের ক্ষেত্রে ওয়াইটিএম। আগে আমরা সূত্রটা লিখব। সূত্রটা হচ্ছে কি? আই প্লাস এমভি মাইনাস এসবি বাই এন, এমভি প্লাস এসবি বাই কত? 2। এখন খেয়াল করো, এইটাতে সিটি ব্যাংকে সিটি বন্ডে আমার আয়ের মান কত? 1500 ইন্টু 11%। তাহলে 1500 ইন্টু 11% যদি আমি দেই, আমার আসে 165। তাহলে আমার আয়ের মান হচ্ছে 165 প্লাস এন এর মান কত? এন এর মান হচ্ছে 8। এন এর মান হচ্ছে 8 এমভি। এখন খেয়াল করো, ইউনাইটেড বন্ডের ক্ষেত্রে আমি অভিহিত মূল্যকে এমভি ধরেছিলাম, কিন্তু সিটি বন্ডের ক্ষেত্রে আমি 1500 অভিহিত মূল্যকে এমভি ধরতে পারবো না। কেন পারবো না? কারণ আমার পরিপক্ক মূল্য অর্থাৎ মেয়াদ পূর্তিতে মূল্য এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? 1650 টাকা। এই কারণে আমি 1500 টাকাকে এমভি ধরতে পারবো না, আমার এমভি ধরতে হবে 1650 টাকাকে। তাহলে আমি এমভি ধরবো কত? এমভি ধরবো 1650 মাইনাস এসবি। সেল ভ্যালু হচ্ছে 1560, অর্থাৎ বাজার মূল্য হচ্ছে 1560। তাহলে আমি বাজার মূল্য ধরবো 1560। নিচে হবে কি? 1650 যোগ 1560 ডিভাইডেড বাই 2। এখন দেখি আমাদের রেজাল্ট কত বের হয়। তাহলে আমি কি করব? 1650 মাইনাস 1560 ভাগ হচ্ছে 8 প্লাস 165। উপরে আমার হয় 176.25। নিচে কত হবে? 1650 যোগ 1560। 1650 যোগ 1560 ভাগ হচ্ছে 2। 1605 ইন্টু কত? ইন্টু হচ্ছে
100। তাহলে সমান সমান 176.25 ভাগ হবে 1605 ইন্টু কত, ইন্টু হচ্ছে 100। তাহলে আমার আয়ের হার বের হয় 10.981%। এখন খেয়াল করো, সিটি ব্যাংকের মেয়াদ পূর্তিতে আয়ের হার হচ্ছে 10.98%, 10.98%। কিন্তু ইউনাইটেড বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার হচ্ছে আমার 9.62%। ইউনাইটেড হচ্ছে 9.6 আর সিটি বন্ডেরটা হচ্ছে 10.98। তাহলে কোন বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার বেশি? সিটি বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার বেশি। এই কারণে আয়ের হারের ভিত্তিতে আমার সিটি বন্ডে কি করা উচিত? বিনিয়োগ করা উচিত। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাই, আবার কয়ের প্রশ্ন আরেকভাবে থাকতে পারে যে মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত নাও। এই দুই রকমের যেইটাই পরীক্ষাতে থাকুক না কেন, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে একই রকমের হবে। খতে বলছে যমুনা বন্ডটি 7 বছর পর 1280 টাকা মূল্যে তলব করলে বন্ডের ইল্ড টু কল কত, মানে ওয়াইটিসি কত? এটা হচ্ছে কি করতে চাইছে, আমার কাছে জানতে চাইছে। কোন ব্যাংক, কোন বন্ডের? যমুনা বন্ডের। তাহলে আগে আমরা ওয়াইটিসি এর সূত্রটা কি করি? আগে আমরা ওয়াইটিসি এর সূত্রটা লিখি, ঠিক আছে? তাহলে ওয়াইটিসি কোনটার? যমুনা বন্ড। তাহলে ওয়াইটিসি সমান সমান সেম সূত্র, আই প্লাস এন মাইনাস এসবি। এমবি এর জায়গায় কি হবে? এমবি এর জায়গায় হবে সিপি। এমবি এর জায়গায় হবে সিপি, মানে কল প্রাইস। আবার কল প্রাইস প্লাস সেল ভ্যালু ডিভাইডেড বাই 2। এখন আয়ের মান আমার কত? যমুনাতে আয়ের মান হচ্ছে 1200% 1200%। তাহলে 1200 ইন্টু 12% হয় 144 টাকা, 144 টাকা। তাহলে আয়ের মান হচ্ছে 144 প্লাস এন এর মান কত? এন এর মান হচ্ছে 10 বছর, এন এর মান হচ্ছে 10। সিপি কল প্রাইস কত? আমাকে বলেছে 1280 টাকায় কি, সরি, এন এর মান 10 হবে না, মিস্টেক। এন এর মান 10 হবে না, দাঁড়াও। বলছে কি 7 বছর পর 1280 টাকায় মূল্যে তলব করা হয়েছে। কয় বছর পর? 7 বছর পর। তো ওয়াইটিসি নির্ণয় করার সময় যত বছর পর তলব করা হয় এন এর মান ততই হয়। মেয়াদে 10 বছর দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু 7 বছর পর যেহেতু তলব করা হয়েছে এন এর মান হবে কত? এন এর মান হবে 7। কত টাকায় তলব করা হয়েছে? তলব করা হয়েছে 1280 টাকায়, 1280 টাকায়। তাহলে সিপি হবে কত? সিপি হবে 1280 মাইনাস সেল ভ্যালু কত হবে? সেল ভ্যালু হবে আমার 1150। সেল ভ্যালু হবে 1150। তাহলে এসবি কত? 1150। এখানে আমরা লিখে দিব 1280 প্লাস 1150 ডিভাইডেড বাই কত? 2। ক্লিয়ার? এখন বাকি ক্যালকুলেশন আমরা করি। উপরেরটা হচ্ছে 1280 মাইনাস 1150 ভাগ হচ্ছে 7 যোগ 144 হয় হচ্ছে 162.57। নিচে কি হয়? 1280 যোগ 1150 ভাগ হচ্ছে 2 হয় হচ্ছে 1215 ইন্টু হবে কত? ইন্টু হবে 100। তাহলে সমান সমান 162.57 ভাগ 1215 ইন্টু 100। আমার ওয়াইটিসি হয় 13.38%, 13.38%। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ওয়াইটিসি ইল্ড টু কল 7 বছর পর যখন বন্ড আমার কাছে তলব করা হয়েছিল, ওই মুহূর্তে এই বন্ড থেকে আমার আয় হচ্ছিল কত টাকা? আয় হচ্ছিল 13.38% টাকা। ক্লিয়ার? তাহলে এই যে প্রশ্ন করলো যমুনা বন্ডটি 7 বছর পর 1280 টাকা মূল্যে তলব করলে বন্ডের ইল্ড টু কল কত? তাহলে বন্ডের ইল্ড টু কল হচ্ছে 13 কত টাকা? 13.38%। ক্লিয়ার সবাই? ওকে, শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে
যখন ওয়াইটি সি নির্ণয় করতে বলে, এই এন এর মানে আমার খুবই কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা কখনোই ভুলে মেয়াদে যেই বছর দেওয়া আছে সেইটা দেওয়া যাবে না। যত বছর পর বন্ড তলব করা হয় সেই বছরটা এন এর মানে কি করতে হবে, এন এর মানে দিতে হবে। ওকে, আচ্ছা, গতে প্রশ্ন করছে সিটি বন্ডের আজকের আয়ের হার অথবা বর্তমান আয়ের হার কত। সিটি বন্ডের আজকের আয়ের হার অথবা কি বর্তমান আয়ের হার কত। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে কারেন্ট ইল্ড অথবা কি চলতি ইল্ড। তাহলে চলতি ইল্ড যদি আমরা বের করি, সি ওয়াই যদি আমরা বের করি, তাহলে সি ওয়াই এর সূত্র কি, সি ওয়াই এর সূত্র হচ্ছে আই বাই এস বি ইন্টু 100, আই বাই এস বি ইন্টু 100। তাহলে দেখো যমুনা ব্যাংকের আয়ের মান আমার কত, যমুনা বন্ডের আয়ের মান হচ্ছে আমার 1200 ইন্টু 12%, 1200 ইন্টু 12 কি পার্সেন্ট, কত টাকা, 144 টাকা। কত টাকা, 144। তাহলে আমি আয়ের মান দিব কত, 144, আর আমার এসবি হচ্ছে 1150, এসবি কত, 1150। তাহলে আমার এখন কাজ কি, 144কে আমি ভাগ দিব 1150 দ্বারা, গুণ দিব কত দ্বারা, 100 দ্বারা। আমার রেজাল্ট বের হচ্ছে 12.52%, 12.52%। তার মানে আজকের চলমান অবস্থায় বা আজকের দিনে আমার কারেন্ট ইল্ড বা এই বন্ড থেকে আজকে এই মুহূর্তে আমার সুদের হার বা সুদের প্রাপ্তি কত, সুদের প্রাপ্তি হচ্ছে 12.52%। ক্লিয়ার সবাই। যদি তোমরা এই 6টা সূত্র, যে 6টা সূত্র তখন শেখানো হয়েছে, এই 6টা সূত্র যদি তোমাদের একদম ক্লিয়ার থাকে, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যেই 2টা সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই তোমরা সেই 2টা সৃজনশীল পরীক্ষা থেকে করতে পারবে, সহজেই অ্যান্সার কি করতে পারবে। ক্লিয়ার। এরপরে আমাদের কিছু সুপার টিপস আছে। দেখো একটা জিনিস খেয়াল রাখবা, যে বন্ডের বাজার মূল্য কম হইতে হয় কিসের থেকে, বন্ডের বর্তমান মূল্য থেকে। বন্ডের আমরা যে অঙ্ক করার মাধ্যমে মূল্যটা নির্ণয় করি, সেই মূল্যটাই হচ্ছে বন্ডের বর্তমান মূল্য। তার মানে অঙ্ক করার মাধ্যমে আমরা যে অ্যামাউন্টটা বা বন্ডের মূল্যটা বের করি, সেই মূল্যটা যদি প্রশ্নে দেওয়া বাজার মূল্য থেকে বেশি হয়, কি হয়, বেশি হয়, তাহলে আমরা কি করব, সেই বন্ডে বিনিয়োগ করব। ক্লিয়ার। আবার মেয়াদ পূর্তিতে আয়ের হার মানে ওয়াইটিএম, ওয়াইটিএম যদি আমার প্রয়োজনীয় আয়ের হার অর্থাৎ কেডি এর চাইতে যদি কি হয়, বেশি হয়, তার মানে ওয়াইটিএম এর পার্সেন্টেজ যদি আমার কেডি এর পার্সেন্টেজ থেকে বেশি হয়, তাহলেই আমার কি করা উচিত, বিনিয়োগ করা উচিত। আবার পরিপক্ক বা মেয়াদ পূর্তিতে মূল্য না থাকলে অভিহিত মূল্য হবে কি, এমবি। কিন্তু যদি পরিপক্ক মূল্য বা মেয়াদ পূর্তিতে মূল্য থাকে, তাহলে এমবি হবে কোন মূল্যটা, পরিপক্ক অথবা মেয়াদ পূর্তিতে মূল্যটাই কি হবে, এমভি হবে। ঠিক আছে। আবার যদি প্রকল্প দুটি স্বাধীন হয়, প্রকল্প দুটি যদি কি হয়, স্বাধীন হয়, তবে দুটি প্রকল্পই যদি লাভে থাকে, তাহলে দুইটাতে কি করা যাবে, চাইলে বিনিয়োগ করা যায়। কিন্তু প্রকল্প দুটি যদি পরস্পর বর্জনশীল হয়, তার মানে একটা প্রকল্প গ্রহণ করলে আরেকটা বর্জন আমাকে করতেই হবে, তবে যেই প্রকল্পে লাভ বেশি সেই একটি প্রকল্প কি করতে হয়, গ্রহণ করতে হয়। দুটি কি করা যায় না, দুটি কখনোই গ্রহণ করা যায় না। 6 নম্বরে যে পয়েন্ট দেওয়া আছে, বলছে বাজার সুদের হার কখন একটা কোম্পানি তার বিক্রয় করা বন্ড পুনরায় কল করে, কখন কল করে, যখন সুদের হার পুরাতন বন্ডের সুদের হারের চেয়ে কম হয়। বাজার সুদের হার যদি পুরাতন বন্ডের সুদের হারের চেয়ে কম হয়, তখনই কি করে, একটা কোম্পানি তার পুরাতন বন্ডগুলোকে কি করে, কল করে। ক্লিয়ার। আর রূপান্তরযোগ্য বন্ড ক্রয় করলে সাধারণ শেয়ারের মালিক কি হওয়া যায়। এতটুকু কনসেপ্ট বা আইডিয়া যদি আমাদের মাথায় থাকে, আমরা ইনশাল্লাহ 6ষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর, মূলত বোর্ডে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই কি করতে পারবো, আমরা অ্যান্সার করতে পারবো। তোমাদেরকে আজকে রাতে 3য় অধ্যায় এবং 6ষ্ঠ অধ্যায়ের স্পেশাল কিছু সাজেশন, স্পেশাল কিছু সৃজনশীল গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। তোমরা সেই সকল প্রশ্নের সমাধান একটু প্লিজ নিজেরা করার চেষ্টা করবে। ক্লিয়ার। আর হিসাব বিজ্ঞানের যে সমাধান, সেই সমাধান প্রায় শেষ, আজকে অথবা আগামীকাল রাতে
সেই হিসাব বিজ্ঞানের উত্তরপত্রের স্পেশাল সাজেশনের যে উত্তরপত্র, সেই উত্তরপত্রের পিডিএফ আমরা গ্রুপে ইনশাল্লাহ কি করে দিব, গ্রুপে ইনশাল্লাহ শেয়ার করে দিব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে হচ্ছে দেখা হবে। আর আগামী রবিবারের ক্লাস, আগামী সপ্তাহের রবিবারের ক্লাস তোমাদের সবচাইতে ডিমান্ডেবল একটা ক্লাস। সেই ক্লাসে তোমাদের উপস্থিতির উপর ভিত্তি করেই দ্বিতীয় পত্রের ক্লাস কি আমরা ফ্রিতে নিব নাকি অফ করে দিব সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কালকের ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞানের, অর্থাৎ সামনের সপ্তাহের রবিবারের ক্লাসটি হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের কি, গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ক্লাস, অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী। ক্লিয়ার? তো সেই আর্থিক বিবরণীর ক্লাসের উপস্থিতিতেই বোঝা যাবে আসলে যে তোমরা এই ফ্রি ক্লাস করার জন্য কতটুকু ইচ্ছা তোমাদের ভিতরে আছে। তো আশা করি তোমরা হচ্ছে আজকে ক্লাসটি বুঝতে পারছো, এবং ইনশাল্লাহ আগামী রবিবারের ক্লাসে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি আমরা হচ্ছে লাইভ ক্লাসে দেখতে চাই। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।